তুরস্কে ডক্টর ইউনূস বাইডেন বৈঠক আজ। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও এগিয়ে নিতে একমত তৌহিদ জয়শঙ্কর। 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্র উত্তরণ, রয়টার্সকে সেনাপ্রধান সংস্কারে কাজে অন্তর্বর্তী সরকারকে সহায়তার প্রতিশ্রুতি। গণতান্ত্রিক শাসনে ফিরতে অন্তর্বর্তী সরকারের কাছে রূপরেখা চায় বিএনপি, সেনাবাহিনীকেও তার দায়িত্ব পালনের আহ্বান। অর্থনীতি সহ রাষ্ট্র সংস্কারে অর্থ প্রয়োজন জানালেন উপদেষ্টা। অর্থ পাচার রোধ ও কর ব্যবস্থা আধুনিকায়নে দাতাদের সহায়তা কামনা। শাহবাগ থানার হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনের 4 দিনের রিমান্ড, আলাদা হত্যা মামলায় কারাগারে সালমান আনিসুল। এবং কক্সবাজারের চকরিয়া অভিযানকালে যৌথ বাহিনীর উপর দুর্বৃত্তদের হামলা, লেফটেন্যান্ট তানজিম নিহত, অস্ত্রসহ 6 জন আটক। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বেলা 11টায় জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে মিলিত হবেন তারা। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে। এর আগে সোমবার ভোরে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিরাপত্তা, গণমাধ্যম সহ সব মিলিয়ে 57 জন সফরসঙ্গী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান ডক্টর ইউনূস। 27 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এছাড়া নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক করার কথা রয়েছে। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসাথে এগিয়ে যাওয়ার উপর একমত হয়েছে তারা। মঙ্গলবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক মাধ্যমে এক্সে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী। যতই বাধা আসুক, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়াও আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্র উত্তরণের সরকারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান সেনাপ্রধান। এ নিয়ে আরো জানাচ্ছেন লুৎফুর কবির। গেল 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে ঠেলে সাজানোর পদক্ষেপ এবং সংস্কার চলছে এই শান্তিতে নোবেলজয়ী হাত ধরেই। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন ব্যবস্থায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার ঢাকায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের চলমান পরিস্থিতি উঠে আসে। সেনাপ্রধানের এই সাক্ষাৎকারকে বিরল হিসেবে বর্ণনা করেছে রয়টার্স। সাক্ষাৎকারের সময় সেনাবাহিনীর ইউনিফর্ম পরা ছিলেন ওয়াকারুজ্জামান। এ সময় বলেন, পরিস্থিতি যাই ঘটুক না কেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে যাবেন, যেন তিনি দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করতে পারেন। এ সময় নির্বাচন প্রসঙ্গ উঠে আসে সাক্ষাৎকারে। আগামী 18 মাসের মধ্যে যেন দেশে নির্বাচন হতে পারে, সেজন্য অন্তর্বর্তী সরকারকে সহায়তার প্রতিশ্রুতি দেন সেনাপ্রধান। সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হওয়া উচিত উল্লেখ করে জনগণকে ধৈর্য ধরার উপর জোর দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে নিয়মিত বৈঠক হচ্ছে, এমনটা রয়টার্সকে জানিয়েছেন ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূসের সঙ্গে তার সুসম্পর্ক এবং এই সরকার ব্যর্থ হওয়ার কারণ নেই বলে মনে করেন ওয়াকারুজ্জামান। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্যাংকিং খাত সংস্কার, অর্থ পাচার রোধে সহায়তা, ট্যাক্স রিটার্ন জমার ক্ষেত্রে আধুনিকায়নের বিষয়ে IMF এর সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে IMF প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে উপদেষ্টা এ বিষয়ে জানান।
তিনি বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বৈঠকে এই বিষয়ে IMF মিশনকে জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কি কি সংস্কার করেছে তা তাদের জানানো হয়েছে। এক্ষেত্রে IMF এর আর্থিক সহ কারিগরি সহায়তা দরকার। তিনি আরও জানান, এ বিষয়ে বিশ্ব ব্যাংক সহ অন্য দাতা সংস্থাগুলোর সাথে আলোচনা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সহায়তার বিষয়ে কাজ করছে দাতা সংস্থাগুলো। অক্টোবরে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বৈঠকে এ বিষয়ে মূল আলোচনা হবে বলেও জানান তিনি। দেশীয় সম্পদ আহরণ করে করবে, কিন্তু এর মধ্যে কিছু কিছু জিনিস আছে সেটা বিদেশি সাহায্য বিদেশি লাগবে। এর মধ্যে IMF একটা আমাদের অন্যতম হিসেবে IMF যারা সাধারণত ব্যালেন্স অফ সাপোর্ট দেয়, এবং এটা ব্যাংকিং সেক্টর এবং রেভিনিউ সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সব দেশই এদের সাথে আজকে আমাদের আলাপ হলো, একটা মিশন আসছে যে আমাদের সম্ভাব্য কি কি আমাদের দরকার। রাজধানীর শাহবাগ থানার হত্যা মামলায় সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া রাজধানীর তেজগাঁও ও শেরেবাংলা নগর থানার আলাদা 2 হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 4 জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। শাহিদুজ্জামান সাকিবকে সঙ্গে নিয়ে নাফিয়া ফেরজানার প্রতিবেদন। মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগ থানার হত্যা মামলায় আদালতে হাজির করা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। চানখারপুলে ইসমামুল হক নামে এক কিশোরকে গুলি করে হত্যা মামলায় শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা আদালতকে একটি কথা বলেছি, এই সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে, এর প্রত্যক্ষ মদদে, এর নির্দেশে ছাত্র জনতার বুকে গুলি চালায়। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। একজনকে লুকেট করতে গেলে লোকেশন কালেকশন মোবাইলের মাধ্যমে হয়, সেই লোকেশন কালেকশন করলেই উনার অস্তিত্ব পাওয়া যায় কোথায় ছিলেন। সেই প্রসঙ্গে আমরা বলেছি যে তাকে নিয়ে আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কোনো যৌক্তিকতা নাই। এদিকে রাজধানীর তেজগাঁও থানায় শিক্ষার্থী তৌহিদুল ইসলাম হত্যা এবং শেরেবাংলা নগর থানায় শাহাবুদ্দিন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় সালমান এফ রহমান, আনিসুল হক, সাবেক MP শাহজাহান খান ও সাদেক খানকে। উভয় পক্ষের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এই পৃথক 2টি হত্যাকাণ্ড ঘটেছিল পৃথকভাবে। এই মামলায়ও বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া এদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছে। এই মামলাগুলি রাজনৈতিকভাবে এবং আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় আমাদেরকে সম্পৃক্ত করে বারবার শুনানি দেখানো হচ্ছে। আসামিদের হাজিরা ঘিরে আদালত প্রাঙ্গণে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। রাজধানীর শাহবাগ থানার হত্যা মামলায় সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া রাজধানীর তেজগাঁও ও শেরেবাংলা নগর থানার আলাদা 2 হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 4 জনকে গ্রেফতার দেখিয়েছে আদালত। কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানের সময় নিহত হয়েছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার। গতরাতে 12টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর 39 ST ব্যাটালিয়নের দল সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করলে লেফটেন্যান্ট তানজিম 2 সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তার ঘাতে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত চকরিয়া খ্রিস্টান হাসপাতালে নিয়ে যাওয়া হলে রামু CMH স্থানান্তর করা হয়। সেখানে ভোর 5:40 কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরতে কোনো ভুল বোঝাবুঝির জায়গা না রেখে জনগণের সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের কাছে রূপরেখা চায় বিএনপি। দেশে জবাবদিহিমূলক নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভালো কিছু আশা করা যাবে না বলেই মনে করেন দলটির নেতারা। এ সময় সেনাবাহিনী তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলেও আশা জানান তারা। সাইফুল রিপনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গেল ৮ আগস্ট শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শপথ গ্রহণের ১ মাসের মধ্যে পুলিশ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কারে ৬টি কমিশন গঠন করে নতুন সরকার। ১.৫ বছরের মধ্যে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সেনাবাহিনীও। এমন প্রেক্ষাপটে বিএনপি নেতাদের দাবি, স্বৈরাচার সরকার পালিয়ে গেলেও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে ষড়যন্ত্র অব্যাহত আছে। আওয়ামী লীগের নেত্রীরা পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের তো আরও শত শত লোকের নেতা আছে যাদের কাছে যথেষ্ট অবৈধ অর্থ আছে। এই অবৈধ অর্থ দ্বারা তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এবং আরও দল আছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, কিন্তু মানুষের মুখে মুখে এই বিশৃঙ্খলা সব করতেছে বিএনপি। তো বিএনপি সেটা থেকে মুক্ত হতে চায়। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরলেই জনগণের সংকট নিরসন সম্ভব উল্লেখ করে নির্বাচনের রোডম্যাপ দাবি করেছেন বিএনপি নেতারা। জনসমর্থিত সরকার গণতান্ত্রিক সরকার না। এটা 111 যখন আসছিল তখন কিন্তু এই দেশের আপাময় 70-80% লোক কিন্তু ওই সরকারকে সমর্থন করছিল, কিন্তু ওটা কি গণতান্ত্রিক ছিল? সাংবিধানিকও ছিল না, গণতান্ত্রিকও ছিল না। এখন ওনারা আমাদের যারা সমর্থিত সরকার, আমরা সমর্থন এখনও করি, গঠন করার সময় করছি, ভবিষ্যতেও করব, কিন্তু আমাদেরকে একটা রোড ম্যাপ দিতে হবে। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির নীতি নির্ধারকরা। ডক্টর ইউনূসের সরকারকে আমরা যৌক্তিক সময় দেব, তবে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে তাদের যে প্রতিশ্রুতি সেটি তারা বলিষ্ঠভাবে পুনর্ব্যক্ত করবেন, এটাই আমরা আশা করি। এবং তার জন্য যেহেতু গণতন্ত্রই যদি চান তাহলে স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টিস, এদের নির্বাচন ছাড়া তো গণতন্ত্র উত্তরণের কোনো পথ নেই। তিনি যেন সংসদে প্রতিনিধিত্ব আছেন এমন সব রাজনৈতিক দলের সাথে তিনি যেন ডায়ালগ করেন, এবং যাতে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠায় সেনাবাহিনীও তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলে প্রত্যাশা করে বিএনপি। দেশের কল্যাণের জন্য পদক্ষেপ নেবেন ভবিষ্যতেও, এবং একটি জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠার জন্য তারা উদ্যোগ নেবেন, এটাই আমরা আশা করি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য চট্টগ্রাম। আবারও পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতায় মুখর হয়ে উঠেছে হাটবাজার। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। মঙ্গলবার সকাল থেকে সাজেক ছেড়ে যায় আটকে পড়া পর্যটকরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাঙামাটির বনরূপা বাজার। গেল 20 সেপ্টেম্বর পাহাড়ি বাঙালিদের মধ্যে এখানে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পরিদর্শন ও আলোচনা করে সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ায় আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য জেলা রাঙামাটি। অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। 72 ঘন্টার অবরোধ শেষে সড়কগুলো আবারও পুরনো রূপ পেতে শুরু করেছে। শহরে চলাচলের একমাত্র বাহন সিএনজি অটোরিকশায় যাত্রীর পরিবহনে আবারও বেড়েছে ব্যস্ততা। পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতায় মুখর হয়ে উঠেছে ঐতিহ্যবাহী বনরূপা বাজারটি। হ্যাঁ, আস্তে আস্তে কিছু মানুষ বাইর হচ্ছে। কালকে তো জানি না, কালকে বাজারে আমি আসি নাই, মানুষ আছে কি নাই দেখি না, বাসায় ছিলাম। আজকে তো মোটামুটি কিছু মানুষ দেখা যায় বাজারে বাইরে হয়েছে আর কি। একটু বের হচ্ছে, মানুষ এতদিন অনেকদিন আতঙ্কে ছিল, ঘটনাটাও অনেক বড় ছিল। এখন আমরা সবাই আতঙ্কে ছিলাম আগে, এখন একটু বাইর হচ্ছে, মোটামুটি দেখি কি অবস্থা হয়। আমরা পাহাড়ি বাঙালি ভাই ভাই, আমরা সবসময় একসঙ্গে বসবাস করতে চাই এই পার্বত্য জেলাতে। পরিস্থিতি অনেকটাই শান্ত জানিয়ে ধীরে ধীরে বেচাকেনা শুরুর কথা জানালেন এই ব্যবসায়ী নেতা। গত 20 তারিখের ঘটনার পর বর্তমান বাজারের মোটামুটি পরিস্থিতি শান্ত। গতবার ডিসি স্যার, এসপি স্যার, আদ্রন কমান্ডার স্যার এসে দেখে গেছেন, সবকিছু ঘুরে ফিরে আমরা আশ্বস্ত করেছেন যে মানে আর এমন অস্থিতিশীল পরিস্থিতি হবে না। চলমান পরিস্থিতিতে যৌথ বাহিনীর টহল চলমান আছে জানালেন জেলা প্রশাসক। আজকে সকল দোকানপাটও খোলা হয়েছে, মানুষের জীবনযাত্রা এখন আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক আছে, এবং এটা যেন বজায় থাকে সেজন্য কিন্তু এখন পর্যন্ত আমাদের যৌথ যে টহলটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সকলে মিলে কিন্তু যৌথ টহল কিন্তু চলমান আছে।
খাগড়াছড়িতে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় দূরপাল্লার গাড়ি চলাচল। এদিকে সাজেকে 3 দিন আটকে থাকার পর নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন পর্যটকরা। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সকাল 7টায় সাজেক থেকে পর্যটকদের নিয়ে 122টি পিকআপ, জিপ, 23টি সিএনজি ছেড়ে যায়। এর বাহিরে শতাধিক মোটরসাইকেলে করে সাজেক ছেড়েছেন বহু পর্যটক। সকল সংকট কেটে আবারও পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি প্রতিষ্ঠা হোক প্রত্যাশা সবার। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিগত সরকারের শাসনামলে গায়েবী মামলা দায়েরে জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার। রিটে কমিশন গঠনের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া গায়েবী মামলার শিকার হওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে রিটে। করার জন্য একটা কমিশন গঠন করছেন, যে রাষ্ট্রীয় প্রশাসন আইন আদালতকে ব্যবহার করে গায়েবী মোকদ্দমা সৃষ্টি করা হলো শুধু রাজনৈতিক উদ্দেশ্যে। তাদের আইনের আওতার জন্য, তারা আইনের আওতায় আসবে এই জন্য যে তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরিবর্তে সংবিধানের 21-2 ধারাকে তারা লঙ্ঘন করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, মিথ্যার আশ্রয় নেওয়া এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। তাদেরকে চিহ্নিত করার জন্য একটা কমিশন গঠন করা হোক। 285 শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ 17 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এর আগে গেল 14 জানুয়ারি 90 দিনের মধ্যে 285 শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। যেহেতু 2020 সালের নিয়োগ প্রক্রিয়া, তাই পূর্বের কোটার আলোকে তথা 10% কোটায় 285 জনকে নিয়োগ দেওয়া হবে। রায়ের বিরুদ্ধে আপিল না করে মানবাধিকার দৃষ্টিতে দেখে দ্রুত বাস্তবায়ন এবং নিয়োগের আহ্বান জানিয়েছেন রিটকারীরা। সংবিধানের 28-এ যেটা বলা আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আগে আনার জন্য যে কোনো পদক্ষেপ নেওয়া যাবে, সেটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। সর্বশেষ একটি নির্দেশনা দিয়ে মহামান্য হাইকোর্ট সরাসরি একটি নির্দেশনা দিয়েছেন যে দ্য রেসপন্ডেন্ট আর ডাইরেক্টেড টু অ্যাপয়েন্ট দ্য পিটিশনার, যে এই যে 285 জন আমাদের পিটিশনার রয়েছে তাদেরকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৎকালীন সার্কুলার আলোকে যে 10% কোটা ছিল তার আলোকে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। 1 অক্টোবর থেকে ঢাকার সুপার শপগুলোতে আর 1 নভেম্বর থেকে দেশের সব কাঁচা বাজারে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান হবে, জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার সকালে রাজধানী মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে ক্লিন আপ কার্যক্রম উদ্বোধন ও পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ শেষে মতবিনিময় করেন তিনি। উপদেষ্টা জানান 1 অক্টোবর থেকে নিজ উদ্যোগে অবৈধ পলিথিন শপিং ব্যাগ বর্জন করবে বাজার কর্তৃপক্ষ, আর পরিবেশ অধিদপ্তর সচেতনতামূলক কর্মসূচি পালন করবে। এরপর 1 নভেম্বর থেকে সারা দেশে আইন প্রয়োগ শুরু হবে। আইনে নিষিদ্ধ প্লাস্টিক যেটা হচ্ছে পলিথিন ব্যাগ এবং প্রোপাইলিং ব্যাগ, সেটার উপরে আমাদের কার্যক্রম আগামী 1 তারিখ থেকে 1 অক্টোবর থেকে আমরা ঢাকা কেন্দ্রিক শুরু করছি। সুপার শপিং মলগুলোর পাশাপাশি আমরা 1 নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও আমাদের কার্যক্রম, তখন কিন্তু এনফোর্সমেন্ট কার্যক্রম হবে, আজকের মতো না আলাপ আলোচনার কার্যক্রম হবে না। পুরো দমে উৎপাদন চলছে গাজীপুর সাভার ও আশুলিয়ার বেশিরভাগ পোশাক কারখানায়। সাভারের আশুলিয়ায় সকাল থেকে কারখানাগুলোয় কাজে যেতে দেখা যায় শ্রমিকদের। নিরাপত্তায় শিল্প এলাকায় বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এদিকে সোমবারে বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুরের ঘটনায় অশান্ত হয়ে পড়ে গাজীপুর শিল্পাঞ্চল। ছুটি ঘোষণা করা হয় 13টি কারখানায়। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মঙ্গলবার সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলে বেশিরভাগ কারখানা খোলা রয়েছে। হানি ফ্লাইওভার নির্মাণে 2150 কোটি টাকা ঋণ নেয় ওরিয়ন গ্রুপ, কিন্তু প্রকল্পে খরচ হয় মাত্র 788 কোটি টাকা। বাকি টাকা বিদেশে পাচার করে প্রতিষ্ঠানটি। এখানেই শেষ নয়, টোল থেকে প্রতি বছর নিজেদের পকেটে পড়ছেন প্রায় 800 কোটি টাকা।
এদিকে প্রকল্পের লিড পার্টনার দুবাইয়ের বেলহাসা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিকে দেশছাড়া করার অভিযোগও আছে ওরিয়নের বিরুদ্ধে। সই জালিয়াতি করে পুরো কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ মামলা হলেও 14 বছরে নেই অগ্রগতি। শাহাদাত নিশাদের অনুসন্ধানী রিপোর্ট। মেয়র হানিফ ফ্লাইওভার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সবচেয়ে ব্যস্ততম ফ্লাইওভারও বলা চলে। এবার দেশ টিভির হাতে আসা কিছু তথ্যে মিলল হানিফ ফ্লাইওভার প্রকল্পে বেপরোয়া লুটপাটের চিত্র। এত বড় একটি ফ্লাইওভার ওরিয়ন গ্রুপ করলেও তাদের পকেট থেকে খরচ হয়নি কোনো টাকা, অথচ ফ্লাইওভারের নামে ব্যাংক থেকে লুট করেছে কয়েক হাজার কোটি টাকা। অনুসন্ধানে দেখা যায় ফ্লাইওভার নির্মাণে ব্যয় 670 কোটি টাকা ধরা হলেও প্রকল্প ব্যয় বাড়িয়ে করা হয় 2378 কোটি টাকা। বড় প্রতারণা হলো ফ্লাইওভারটি নির্মাণে নিজেদের কোনো টাকা খরচ না করেই সুবিধা নিচ্ছেন ওরিয়ন গ্রুপ। চলুন দেখে আসি কিভাবে ঘটেছিল সেই প্রতারণা। ওরিয়ন গ্রুপকে 2150 কোটি টাকা অর্থায়ন করে 6টি ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠান। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের বিনিয়োগ 500 কোটি, রূপালী ব্যাংকের 550 কোটি, জনতা ব্যাংকের 600 কোটি ও অগ্রণী ব্যাংকের 500 কোটি টাকা। এছাড়া 50 কোটি টাকা করে বিনিয়োগ করে সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি। অথচ ফ্লাইওভারটি নির্মাণে ওরিয়নের মোট খরচ 788 কোটি টাকা। বাকি টাকা বিদেশে পাচারের অভিযোগ ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে। ওরিয়ন গ্রুপের প্রতারণা প্রকল্পের শুরু থেকেই। দরপত্রে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নিলেও যোগ্য বিবেচনায় কাজটি পায় বাংলাদেশ দুবাই যৌথ পরিচালিত প্রতিষ্ঠান বেলহাসা একম অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেড। প্রতিষ্ঠানটিতে বেলহাসা শেয়ার 60% আর একম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের 40%। আবার একম ইঞ্জিনিয়ারিংয়ে 40%-এর মধ্যে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম 50% নিজের কাছে রেখে তার বন্ধু রবিউল ইসলামকে দিয়েছিল 10 আর মুজিবুল হককে 40%। 2005 সালে বেলহাসার সাথে সিটি কর্পোরেশনের চুক্তি ছিল তারা লিড পার্টনার কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না। নির্মাণ কাজ শেষ করার 5 বছর আগে কোনোভাবেই শেয়ার ছেড়ে দেওয়া যাবে না। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর দুর্নীতির অভিযোগ তুলে প্রকল্পটি বন্ধ করে দেয়, বাতিল করা হয় জামানত। 2010 সালের 23 জুন আবারও ফ্লাইওভারটি নির্মাণের কাজ উদ্বোধন করেন শেখ হাসিনা। তবে এর আগেই কৌশলে বেলহাসা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনকে বের করে দেয় ওরিয়ন গ্রুপের একম। জালিয়াতি করে বেলহাসার শেয়ার হাতিয়ে নেয় ওবায়দুল করিম ও তার পরিবার। ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার নামে আলাদা কোম্পানি করে প্রকল্পটি বাস্তবায়ন করে ওরিয়ন। একই সাথে সইজাল করে শেয়ার জালিয়াতির অভিযোগে ওবায়দুল করিমের বিরুদ্ধে আদালতে মামলা করে বেলহাসা। অভিযোগ আছে ফ্লাইওভারের কার্যাদেশ পাওয়ার পর ওরিয়ন বেলহাসা বাদেও অন্যান্য শেয়ার হোল্ডারদের একে একে তাড়িয়ে দেয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে। প্রথমে হামলা মামলা করে বড় শেয়ার হোল্ডার মুজিবুল হককে দেশ ত্যাগে বাধ্য করে। একই সাথে ছেলে সালমান করিম ও জামাই মেহেদি হাসানের নামে জালিয়াতির মাধ্যমে সব শেয়ার হস্তান্তর করে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।